আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাদিয়া এবং আমি এখন একটা অ্যানালিসিস বা রিসার্চ সবার সামনে তুলে ধরতে চাচ্ছি, যেটা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরে আমার মনে প্রশ্ন তুলে যে আমাদের নিজেদের দেশ বাংলাদেশের ক্ষমতা কতটুকু। আমাদের বাংলাদেশ ডিফেন্স নিয়ে আমি দুইটি কথা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। ওকে, আজকের বৈশ্বিক বাস্তবতায় দুর্বল রাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা নেই। ইউক্রেন ছিল বিশ্বের তৃতীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কিন্তু পরমাণু অস্ত্র ত্যাগ করে তারা বিশ্ব শক্তির প্রতিশ্রুতির উপর আস্থা রেখেছিল। ফলাফল, পরবর্তীতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, যদি ইউক্রেনের কাছে পরমাণু অস্ত্র থাকত, রাশিয়া অবলীলায় আক্রমণ করতে কমপক্ষে 10-12 বার চিন্তা ভাবনা করত। বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পার করছে, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে দেশের নেই কোনো শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা। আছে সর্বমাত্রার চাইনিজ FM-90 মিসাইল সিস্টেম, তাও সীমিত পরিসরে। শুধু চাইনিজ FM-90 সহ আরও কিছু এরিয়াল সিস্টেম দিয়ে বাংলাদেশের 1,47,070 বর্গ কিলোমিটার ভূমি আর 1,18,830 বর্গ কিলোমিটারের সাগরের উপরের বিশাল আকাশ রক্ষা করা যায় কি না তা দেশের সচেতন নাগরিকদের চিন্তার আকাশে তোলপাড় সৃষ্টি করেছে। আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে শুধু আমলাই বানিয়েছি, অথচ বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, প্রকৌশলী ওনাদেরকে দেশের জন্য কাজ করার সুযোগ দিয়েছি কি? সেই প্রশ্নের উত্তর আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে। পাশের দেশের নন স্টেট অ্যাক্টরস যেমন মিয়ানমারের জনতা সরকার যদি ভুল করেও সারফেস টু সারফেস মিসাইল বা বার্মার হাতে থাকা রাশিয়ার 4.5 জেনারেশনের সুখোই Su-30 বিমান নিয়ে বাংলার আকাশসীমা লঙ্ঘন করে, অথবা কেউ চরম উচ্চাবিলাসের জন্য ঢাকায় মিসাইল ছুঁড়ে মারে, বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে? আমাদের কি সেই সক্ষমতা আছে? এমন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়েরই রয়েছে পরমাণু অস্ত্র ও অত্যাধুনিক যুদ্ধ বিমান, আর আমাদের বহরে সর্বোচ্চ ক্ষমতা MiG-29। অথচ বাংলাদেশ বিমান বাহিনী ইসরায়েলের আকাশ কাঁপিয়ে দিয়ে লিভিং ইগল খেতাবধারী সাইফুল আজমের লেগেসি বহন করছে। আমাদের বাহিনী এখনও 303 রাইফেল দিয়েও শত্রুর AK-47 কিংবা HK-416-এর সামনে লড়াই করার সাহস রাখে। কিন্তু উচ্চমহল যদি সেই দেশপ্রেম ও সাহস কাজে লাগাতে না পারে, তবে ব্যর্থতার গ্লানি সারা জাতির জন্য অপরিহার্য হয়ে ওঠে। এদিকে দিন দিন বাস্তবতা আরও কঠিন হচ্ছে। দেশের র্যাডার প্রযুক্তি বহুদিন ধরেই প্রায় অকেজো। বিদেশি বাণিজ্যিক বিমান দেশের আকাশ সীমা ব্যবহার করলেও তা চিহ্নিত করতে পারত না বাংলাদেশ। ফলে হারিয়েছে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা। ওপেন সোর্স ইন্টেল এবং বিভিন্ন ডিফেন্স রিসার্চ ফোরামের তথ্য মতে বাংলাদেশের আকাশে যদি কেউ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলস ছোড়ে, বিনা বাধায় তা দেশের আকাশসীমা পাড়ি দিবে। ব্যালিস্টিক মিসাইল তো দূর, ক্রুজ মিসাইল কিংবা স্থানীয়ভাবে প্রস্তুতকৃত রকেট ঠেকানোর ক্ষমতা আমাদের কতটুকু, তাও গবেষণার বিষয়। স্বাধীনতার পর থেকে আমরা স্বাধীনতার চেতনায় যতটুকু মনোযোগ দিয়েছি, তা প্রতিরক্ষা শিল্প বা প্রযুক্তি, রকেট ও পরমাণু গবেষণায় কতটুকু দিয়েছি, সেই প্রশ্ন আজ সর্বমহলে। আমাদের সামাজিক কাঠামোয় সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছি BCS ক্যাডার ও বিভিন্ন সরকারি চাকরিকে। অথচ 2025 সালের এপ্রিল মাসের তথ্য বলে বাংলাদেশের পারমাণবিক বিজ্ঞানীরা 2 মাস বেতন পাননি। যেই দেশের বিজ্ঞানীরা ন্যূনতম আর্থিক এবং সামাজিক মর্যাদার জন্য সংবাদ সম্মেলন করে জাতির দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হন, সেই দেশে আর যাই হোক, মিসাইল বানানো তো দূরের কথা, একটা ড্রোনও প্রাতিষ্ঠানিকভাবে বানানো সম্ভব কিনা সেই প্রশ্ন থেকে যায়।
গত পরশু আল জাজিরার অনুসন্ধানে সাংবাদিক জুলকার নাইন জানিয়েছেন, থাইল্যান্ডের এআই সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ, অথচ সেখানে পাঠানো হয়নি এআই গবেষকের কোনো দলকে। সেখানে গিয়েছেন দেশের একজন প্রশাসন ক্যাডারের আমলা, যার এই বিষয়ে তেমন একটা জ্ঞান নেই। সচেতন মহল বলছে, যেখানে বিজ্ঞানীর চেয়েও যে প্রোটোকলের গুরুত্ব বেশি, সেখানে প্রযুক্তিতে স্বাবলম্বী হওয়া কল্পনাও করা যায় না। এদিকে আঞ্চলিক বাস্তবতা বলছে যে ভারত, পাকিস্তান, এমনকি ইরান প্রতিটি দেশের নিজস্ব প্রতিরক্ষায় প্রযুক্তি সক্ষমতা গড়ে উঠেছে। ইরান আন্তর্জাতিক চাপের মধ্যেও অস্ত্রশস্ত্র যথেষ্ট উন্নত করেছে, যার প্রমাণ আমরা ইরান ইসরায়েল যুদ্ধে দেখেছি। ইরানের ক্ষেপণাস্ত্র বহর ইসরায়েলের মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করে যেভাবে এগিয়েছে, তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে নিজের পায়ে দাঁড়ানোর গুরুত্ব। আমরা দেশের স্বাধীনতার পর থেকে যদি দেশের মেধাগুলোকে কাজে লাগাতাম, বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের উপর মনোযোগ দিতাম, পরমাণু গবেষণা ও এরোস্পেস গবেষণাতে মেধাকে ঠাঁই দেয়া হতো, তবে আজ বাংলাদেশের প্রতিরক্ষা অনেক এগিয়ে যেত বলে সচেতন মহলের অনেকে মত দিচ্ছেন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দাঁড়িয়ে কঠিন বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে, সামরিক সক্ষমতা যুদ্ধে আর প্রস্তুতি নেওয়া নয়, বরং এটি একটি রাষ্ট্রের প্রতিরোধ ও আত্মমর্যাদার প্রশ্ন। বাংলাদেশ যদি প্রযুক্তি ও প্রতিরক্ষায় বিনিয়োগ না করে, তবে এই ভূরাজনৈতিক প্রতিযোগিতায় অসম্ভব পিছিয়ে পড়বে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন বারবার যে বাংলাদেশের অবস্থান এখন খুব গুরুত্বপূর্ণ, যেখানে অবস্থান করে বিশ্বের নানান প্রান্তের প্লেইং ফিল্ড আর অনুত্তেজক ভূখণ্ডের মতো হাত গুটিয়ে বসে থাকার সুযোগ কম। ইরান আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে সময় এখনও শেষ হয়নি। সাহস, দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞানভিত্তিক নীতি আগামী 20 বছরে গেম চেঞ্জ করতে পারে। না হলে ভবিষ্যতে যদি বাংলাদেশের আকাশে মিসাইল উড়ে আসে, তবে আমরা সমবেত সুরে গান গাইতে হবে, আমার করার কিছু ছিল না। ধন্যবাদ। আশা করি আমার বিশ্লেষণ আপনারা আরও মানুষের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।